আজকে রাতটা পার হলে কালকেই ভোট। আর আমরা অনেক বেশি এক্সাইটেড এই ভোটটা নিয়ে, কারণ আমাদের মতন যারা জেনজি আছে তাদের এটা লাইফের অনেকেরই ফার্স্ট ভোট। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের আশেপাশের এমন অনেক মানুষই আছে যারা এখনো জানেই না যে গণভোটে হ্যাঁ বা না দেওয়ার মানে কি। ইভেন আমার মাও আজকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে গণভোটে হ্যাঁ বা না কেন দিব, বা এটা দেওয়ার মানে কি, আমি শুধু ভোট দিয়ে চলে আসবো না? দে ডোন্ট ইভেন নো। সো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা এত সহজ না যে মানুষ সহজভাবে বুঝতে পারবে। বাংলাদেশের আগেও অনেকবার গণভোট হয়েছে, যেমন 1977 সালে জিয়াউর রহমানের সময় গণভোট হয়েছিল, 1985 সালে জনাব এরশাদের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু প্রবলেম হচ্ছে তখনকার গণভোট এত সহজ হইলে মানুষ বুঝে শুনে ভোট দিতে পারলেও এখন কেন পারতেছে না? চলেন একটু খুব সংক্ষেপে জেনে আসি। সবার প্রথমে যখন উপদেষ্টা পরিষদ গঠন হয়, সেখান থেকে 6টা সংস্কার কমিশন গঠন হয়। এই সংস্কার কমিশনগুলো জনগণের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে অনেকগুলো প্রস্তাবনা তৈরি করে। এই প্রস্তাবনাগুলো নিয়ে আবার আলোচনা করা হচ্ছে ঐক্যমত্য কমিশন, যেটা মূল ভিত্তি হিসেবে কাজ করে। 6টা কমিশনের যে আলোচনা সাপেক্ষে প্রস্তাবিত তথ্যগুলো আছে বা কোনো ধরনের প্রস্তাবনা আছে যে এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, এই প্রস্তাবনাগুলোকে ওই ঐক্যমত্য কমিশন বিভিন্ন মানুষের সাথে আলোচনা সাপেক্ষে খুব সংক্ষেপে নিয়ে আসে। যেমন প্রথমে এই প্রস্তাবনাগুলো ছিল 166টা। এই 166টা প্রস্তাবনাকে ভেঙে ভেঙে ছোট ছোট করে এনে সর্বশেষ 84টা প্রস্তাবনা আনা হয়। আর এই 84টা প্রস্তাবনা একত্রে হয়ে তৈরি হয়েছে জুলাই সনদ। এই জুলাই সনদটাই মূলত আমাদের গণভোটের সাথে সম্পর্কিত। আমরা গণভোটে হ্যাঁ দেওয়া মানে হলো জুলাই সনদের 84টা প্রস্তাবনাকে একত্রে হ্যাঁ বলা, অথবা না বলা মানে পুরো জুলাই সনদটাকেই না বলা। পূর্বে যখন গণভোট হয়েছিল তখন একটা প্রস্তাবনাকে আমরা হ্যাঁ বা না জানিয়েছি, যার কারণে সবার কাছে জিনিসটা সহজ ছিল। কিন্তু এখন এই 84টা প্রস্তাবনাকেই একত্রে আমাদেরকে হ্যাঁ অথবা না বলতে হবে। ব্যাপারটা এখানেই এসে কমপ্লিকেটেড হয়ে গেছে। এখন সমস্যাটা ওখানেই। এই 84টা প্রস্তাবনা পড়ে হ্যাঁ বা না ভোট দেওয়ার থেকে কাউকে জিজ্ঞেস করে নেওয়া যে হ্যাঁ দিব নাকি না দিব, এটা খুব সহজ। আমি জিনিসটা নিয়ে নিজেও ক্লিয়ার ছিলাম না, চেষ্টা করছি নিজের আয়ত্তে নেওয়ার। একটা ছোট্ট ভিডিওর মধ্যে সম্ভবই না এই 84টা প্রস্তাবনাকে আলোচনা করা, কিন্তু আমি চেষ্টা করব ছোট ছোট কয়েকটা পয়েন্ট তুলে ধরার। যেমন এর মধ্যে প্রথমটাই হলো আমাদের ভাষা নিয়ে, যে আমাদের ভাষা বাংলাই থাকবে এবং আমাদের যে উপজাতিরা আছে বা পাহাড়ে যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে এই ভাষাগুলোকেও স্বীকৃতি দিতে হবে। সেকেন্ডটা হচ্ছে আমাদেরকে বাঙালি না বরং এখন থেকে বাংলাদেশি হিসেবে বলা হবে। এছাড়াও অনেক ইন্টারেস্টিং পয়েন্ট আছে। স্থানের যাতায়াত অ্যান্ড অল এইগুলা বিবেচনা করে ফরিদপুর আর কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। আবার রাষ্ট্রপতির অধিকার নিয়ে অনেকগুলো প্রস্তাবনা আসছে। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বাট এটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আর কি পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারটা। এখন এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলতে কি বোঝায়? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলতে বোঝাচ্ছে যে এখানে 2টা গ্রুপ থাকবে। এই গ্রুপের মধ্যে একটা থাকবে নিম্নকক্ষে, একটা থাকবে উচ্চকক্ষে। নিম্নকক্ষে যদি কোনো ডিসিশন নিতে হয় বা তারা যদি কোনো ধরনের আইন পাশ করতেও চায়, তাদেরকে প্রথমে উচ্চকক্ষের সব দলের সব মানুষদের কাছ থেকে অনুমতি